নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি মতামত। আজকের শীর্ষক শূন্যের গেরো কাটবে কবে আর কবে আর কবে। এই বাংলার 6টা উপনির্বাচনের ফলাফল আমাদের সামনে এসে হাজির হয়েছে। গতবার হাড়োয়াতে আইএসএফ একলা লড়ে পেয়েছিল 15% ভোট, আর এবারে জোটে এসেছে বামফ্রন্টের সঙ্গে একসঙ্গে লড়াই হয়েছে, সেখানে 12.53% ভোট। আর বামেদের দিকে তাকান, উত্তরবঙ্গে তাদের লড়াই নোটার সঙ্গে, সিতাইয়ে 1.52%, মাদারিহাটে 2.06%, মেদিনীপুরে 5.52%, তালডাংরাতে 10.25%, আর নৈহাটিতে গতবারে ভোট ছিল 15,000-এর একটু বেশি, এবারে ঠিক অর্ধেক, 7,500। মানে গতবার যারা সিপিআইএম প্রার্থীকে ভোট দিয়েছিলেন তাদের অর্ধেক মানুষজন বাম জোটের নকশালপন্থী লিবারেশনের প্রার্থীকে ভোট দিলেন না। কেন জানা নেই। ভোট বাড়া তো দূরের কথা, 50% কমে গেল। অথচ নৈহাটি থেকে সোদপুর ওই অভয়ার শহরের দূরত্ব 25 থেকে 26 কিলোমিটার। নৈহাটিতে মিছিল হয়েছে, 14 তারিখে রাত দখল হয়েছে, কিন্তু ইভিএম খোলার পরে সেই সমর্থন ভ্যানিশ, এমনি এমনি হলো। সিপিআইএম কর্মীরা ভোটটা দিলেন না কেন? এই দীপঙ্কর ভট্টাচার্যকে কদিন আগে ডেপো বলা হয়েছিল, গণশক্তিতে বলা হয়েছে। ফেসবুকে, টুইটারে, সোশ্যাল মিডিয়াতে সিপিআইএম দলের কর্মীরা আক্রমণ করছিলেন লিবারেশনের সম্পাদককে, লিবারেশন, এবং বলা হচ্ছিল পরিষ্কার যে দীপঙ্কর ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছে। তারপর হঠাৎ জোট হয়ে গেল। কেন হলো, কিভাবে হলো, কিসের জন্য হলো? দীপঙ্কর ভট্টাচার্য বললেন যে না, আমরা ভুল করেছিলাম, আমরা জোটে আসতে চাই। নাকি সিপিআইএম বললো যে না, আমরা ভুল করেছিলাম, আপনারা জোটে আসুন। কি হলো জানা নেই, কিন্তু এলেন। আসার পরে দেখা গেল সিপিআইএম সমর্থকরা ভোট দিলেন না, 50% ভোট কমে গেল। কি শহরতলির বিধানসভাতেও বামেদের ভোট কমে গেল। বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে তালডাংরা বাস স্ট্যান্ডের দূরত্ব 26 কিলোমিটার, সেখানেও বাড়ার বদলে 1.5%-এর বেশি ভোট কমে গেছে সিপিআইএম। অতএব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আর কবে সিপিআইএম তাদের এই শূন্যের গেরো কাটিয়ে উঠতে পারবে? একটা সময় ছিল যখন আমার মা সব জানের মতন সিপিআইএম সব জানত, সব, যে কোনো প্রশ্ন উঠলে কমরেড ব্যাপারটা বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ করে দেখেছি বলে যা বলতেন তা শুনে সামনের মানুষটার বা সামনের মানুষগুলোর কিচ্ছু বলার থাকতো না। কারণ সেই দুর্বোধ্য উত্তরে পরিবর্তিত পরিস্থিতি, মার্ক্সবাদ বিজ্ঞান, কারণ ইহা সত্য, দ্বান্দ্বিক বিশ্লেষণ, উৎপাদন যন্ত্রের মালিকানা, বিশ্বজোড়া উদারবাদ এবং গ্লোবালাইজেশন, লাতিন আমেরিকার বামেদের নতুন উত্থান, ইত্যাদি 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 সাধারণ মানুষের মাথাতে ঢোকার নয়, ঢুকতো না। সমস্ত আলোচনার পরে কিংকর্তব্য বিমূঢ় সেই মানুষ বা মানুষজন বলে ঘরে ফিরে যেত। কিন্তু আজ এক সরল প্রশ্ন, কেন মানুষের কাছে দল গিয়ে পৌঁছতে পারছে না? কেন মানুষ তাদের সমর্থন করছেন না? এমনকি বিজেপির ভোট কমলেও তা চলে যাচ্ছে মমতার ঝুলিতে, তারই বা কারণ কি? এসব অত্যন্ত সহজ সরল প্রশ্নের জবাব নেই। কাজেই সোশ্যাল মিডিয়া জুড়ে হতাশা, বাম কর্মী সমর্থকদের পাতায় পাতায় ঝরে পড়ছে সেই হতাশা। তাহলে যে এত মানুষ এলেন, তাহলে যে অত মানুষ রাত জেগে বসে রইলেন, তাহলে যে অত মানুষের মিছিল হলো, মোমবাতি জ্বালানো হলো, সবই কি বৃথা? প্রত্যেকবার নির্বাচনের পরে শূন্য শূন্য, কেবল শূন্য, এ হতাশা ছড়াবে জানা কথা। আমরা সে কথা বহু আলোচনাতে বলেওছিলাম। এই আরজিকর ধর্ষণ হত্যার পরে প্রতিবাদ আর আন্দোলনের কোনো প্রভাব সংসদীয় রাজনীতিতে পড়বে না। এখন সোমাও কিছু বলছে না, সোমা কোনো গোপন তথ্য এনে হাজিরও করছে না যে তথ্যে আবার উজ্জীবিত হয়ে উঠবে কানের খোল। এমনকি আমার খুব পরিচিত মানুষজন যারা এই আন্দোলন চলাকালীন এক দেওয়াল ভাঙার ইশারা শুনেছিলেন, লিখছিলেন দেওয়াল ভাঙছে, শুনতে পাচ্ছ, যারা প্রতিদিন নিয়ম করে দ্রোহের আগুন জ্বালিয়ে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, তারাও অবাক, হতাশ। চোখের সামনে রিমঝিম সিনহা, সেরা বাঙালি এবং লিঙ্কডইন প্রোফাইলে চাকরি চায়ের সিভিতে
এই বিশাল আন্দোলন ইভেন্টের অন্যতম ম্যানেজার হিসেবে নিজেকে তুলে ধরেছে। অন্যদিকে ডক্টর কিঞ্জল নন্দ ইস্পাতের বিজ্ঞাপন করছেন। আমরা পড়েছিলাম হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পার্ড, পাভেল কোরচেগিন। এখন সেই জায়গায় কিঞ্জল নন্দ। এখন দেখছি ইস্পাত দ্রোহের আগুনে ঝলসে উঠে ব্যাংকের টাকা হয়ে ঝরে ঝরে পড়ছে। কেউ বলতেই পারেন যে সে তো এক সফল অভিনেতা, বিজ্ঞাপন করেছে, বেশ করেছে, কিন্তু প্রশ্ন হলো মাত্র কদিন আগে বাংলার শ্রেষ্ঠ উৎসব বয়কট করে যারা দ্রোহের কার্নিভাল করলেন তারা এত জলদি ইস্পাতের বেচুবাবু হয়ে মাঠে নামলেন। বিচার কই? অন্য আরেকজন কি ধরা পড়েছে? কোন নতুন তথ্য পাওয়ার পরে তিনি হাঁপ ছেড়ে বাজার করতে নেমে পড়লেন? মাথায় রাখুন, এই বাংলাতে টিএমটি বারের মানে ওই ইস্পাতের এর আগে 2 বিজ্ঞাপনী মুখ হলেন দেব আর জিৎ। কোন জাদুদণ্ডের স্পর্শে তিনি সেই উচ্চতায় চলে গেলেন আমরা জানি না। আমাদের 4 অক্ষরের বোকা বাবার মধ্যে 1 ছটাকো বুদ্ধিমত্তা কি আছে? ছেড়ে দিন সেসব। যে কথা বলছিলাম তাতে আবার ফেরা যাক। একবার নয়, বহুবার রাজ্যের 6টা উপনির্বাচনে তৃণমূল 6টা আসনেই জিতবে এমন কথা কেবল বলিনি, এটাও বলেছিলাম যে কোন কারণে তারা জিতবে, কেন বামেদের ভোট বাড়বে না, বা কেন এই আন্দোলনের কোনো প্রভাব এই নির্বাচনে পড়বে না। আসুন আবার সেগুলো খতিয়ে দেখা যাক। তার আগে একটা কথা বলে নিই, শূন্য হলেও দিক বদলাবো না, হৃদয় বদলাবে না আমার, দল বদলাবো না, গোছের কথাবার্তা শুনেছি। খানিকটা ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি গোতন কথাবার্তা। সূর্য পূব দিকে ওঠে, কোনো ঘোষণার দরকার হয় না। আমার কমিটমেন্ট আমার কাছে, তার জন্য রোজ রোজ ঘোষণা দিতে হয় না আমি আছি আমি আছি। যেদিন দরকার হবে সেদিন জানবেন প্রলয় আসন্ন। এসব বলার আর একটা মানে হলো হোক না শূন্য, তাতে কিচ্ছু যায় আসে না, সেটাও আর একটা ভীমরতি মার্কা কথাবার্তা। সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে জেতা হারা দিয়েই একটা রাজনৈতিক দলের সমস্ত টিকে থাকা, তার কথা, তার প্রভাব সবটাই। এমনকি এই নির্বাচনের সময় নির্বাচন বয়কট পন্থীরা, যারা নির্বাচন বয়কট করেন, বয়কটের ডাক দেন, তারাও নতুন উদ্যমে নির্বাচন বয়কট করার সমর্থনে বক্তৃতা দেন। শুনেছেন নাকি এমনি সময় হঠাৎ করে পাড়ার মোড়ে দাঁড়িয়ে নির্বাচন বয়কট করুন বক্তৃতা দিতে? কেন তারা নির্বাচনের সময় দেন? তার কারণ সেই সময় মানুষ শোনেন। এই এক সময়ে দেশের রাজনীতি, অর্থনীতি, দলের রাজনীতি, কর্মসূচি নিয়ে বহু আলোচনা হয়, আর সেসব মানুষ শোনে, বোঝার চেষ্টা করে। অতএব নির্বাচনে কোনো এক দল শূন্যের পর শূন্য পেয়েই চললে আর কিছুদিন পরে সেই দল দুধুবাতু হয়ে যায়। তারা তখন সেই অবোধ বালক, অবোধ শিশু যে মনে করছে সে টিমের একজন অন্যতম প্লেয়ার, আসলে সে টিমের কেউ নয়। ভ্যাঁ করে হাত তুলে কাঁদতে বসবে বলে তাকে প্যাড পরিয়ে বসিয়ে রাখা হয়েছে, মাত্র খেলছে অন্য লোকজনেরা। এই রাজ্যের এসইউসিআইকে দেখলে এই কথার মানে বুঝতে পারবেন। 2021 সালে 294টা আসনের মধ্যে 188টা আসনে প্রার্থী দাঁড় করিয়ে 0.4% ভোট পেয়েছিল এবং নোটার ভোট ছিল 1.08%। আজ সিপিএমকে নিয়ে কথা হয় কারণ তারা এখনো কেরালাতে অন্তত একটা রাজ্যে ক্ষমতায় আছেন। ত্রিপুরায় আসার আর কোনো চান্স নেই। পশ্চিমবঙ্গে এই অবস্থা, আগামী বিধানসভায় কিন্তু কেরালাও হাতে থাকবে না। এবং যে গতিতে সেখানে উঠে আসছে বিজেপি, তাতে প্রথম বলি কিন্তু ওই রাজ্যের কমিউনিস্টরা হবে, লিখে নিতে পারেন। এবারে এই বাংলাতে 2026-এ যদি সেই শূন্যতেই তারা থেকে যান, তাহলে তারা ওই দুধুবাতু প্লেয়ারের দলে নাম লেখাবেন, বলাই বাহুল্য। কিন্তু কেন? এটা তো ঘটনা যে আর.জি. কর ধর্ষণ আর খুনের পরে যে আন্দোলন তৈরি হয়েছিল তার রাশ ছিল বামেদের হাতে, আরো নির্দিষ্ট করে বললে সিপিআইএম এর হাতে। এটাও ঘটনা যে সেই আন্দোলনে বহু মানুষ নেমেছিলেন, অংশ নিয়েছিলেন, তাহলে তার প্রভাব নির্বাচনে পড়লো না কেন? প্রথম কারণটা হলো এই আন্দোলনের 2টো ভাগ আছে। এই 2টো ভাগ বুঝতে হবে ভালো। প্রথম ভাগটা হলো 14 তারিখে রাতে মানুষের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। 15, 16, 17 আবেগ ঝরে পড়ছে, মানুষ ফেসবুকে, জায়গায়, রাস্তায়, ঘাটে মানুষের সমর্থন আসছে। কোন প্রশ্নে সমর্থন? নারী সুরক্ষার প্রশ্ন। একজন মহিলা ডাক্তার তার কর্মস্থলে মারা গেছেন, ধর্ষিতা হয়েছেন, খুন করা হয়েছে তাকে, এবং খুন করেছে একজন কোট অ্যান্ড কোট পুলিশ সিভিক ভলেন্টিয়ার। এবং যখন শাসক দল প্রমাদ গুনছে, বেফাঁস কথা বেরিয়ে আসছে, দলের বেশ কিছু মানুষ নড়বড় করতে শুরু করেছে। আমিও ফোন পাচ্ছিলাম সেই হনুদের,
যারা ভয়ে ভয়ে জিজ্ঞেস করছিলেন কি হবে বলো তো ঠিক ঠিক সেই সময় সেই আন্দোলনকে আরো তীব্র করে বাংলাদেশ মডেলকে সামনে রেখে হেলিকপ্টারে পালাতে বাধ্য করানো হবে মমতাকে, এসব বলে প্রচুর মিথ্যে ছড়ানো শুরু হলো। আমি সময় বলছি থেকে 150 গ্রাম তরল মিথ্যে, কর্মক্ষেত্রে এক ডাক্তারের ধর্ষণ, তাও আবার সরকারের আইন শৃঙ্খলার এক স্তম্ভ, সিভিক ভলেন্টিয়ার তা করেছে, এক দুর্নীতিগ্রস্ত আরজিকর কর্তার বিরুদ্ধে ক্ষোভ, সাধারণভাবে চিকিৎসা ব্যবস্থা নিয়ে মানুষের ক্ষোভ, সার্বিক দুর্নীতি, নারী সুরক্ষার মতো প্রশ্ন আর ইস্যুগুলো যথেষ্ট ছিল এক বিরাট আন্দোলন গড়ে তোলার জন্য। কিন্তু তার জন্য নেওয়া হলো শর্টকাট পদ্ধতি, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, এবং সেই মিথ্যে প্রচারকে হাতিয়ার করে ক্রমশ এক এলিট থেকে এলিটতর আন্দোলন হয়ে উঠল জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং শেষ পর্যন্ত সিপিআইএম এর আন্দোলন। ইতিমধ্যে কার্টিসি দিদিমণির লক্ষ্মী পাঁচা বিকাশ ভট্টাচার্য মামলা চলে গেছে সিবিআই এর হাতে, আর সুপ্রিম কোর্ট নিয়েছে তার দেখরেখের ভার, মানে রাজ্য সরকার দায় মুক্ত, সিবিআই করছে তদন্ত, দেখরেখ করছে সুপ্রিম কোর্ট। আমরা কি করব ভাই? তারা রাজ্য জুড়ে সেই প্রচারে নামছেন। এবারে একে একে মিথ্যেগুলো ভাঙা শুরু হলো। নেতৃত্ব স্বীকার না করলে কি হবে, এসব ভুয়ো প্রচার মানুষ বুঝে ফেললেন। এমনকি আন্দোলনে নামা বহু মানুষ, ওদিকে মমতা সরকার অপরিসীম ধৈর্যের পরীক্ষা দিয়ে সময়ের অপেক্ষা করছিলেন। ডাক্তারবাবুরা সেই সময় হাতে করে বাড়িয়ে দিলেন দিদিমণির হাতে, তারা নামলেন কর্মবিরতিতে। ডাক্তাররা কর্মবিরতিতে নামলেন, মেডিকেল কলেজগুলো, সরকারি হাসপাতালে কর্মবিরতি, প্রাইভেট হাসপাতাল চলছে রমরম করে। ওটা ছিল আত্মঘাতী গোল, সেমসাইড গোল। এরপরে জানাই ছিল রকেটের জ্বালানি শেষ, এবার নামার পালা। নারায়ণ ব্যানার্জি কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে চলে এলেন। কুণাল সরকার হার্ট অ্যাটাক কিভাবে রুধিবেন তাই নিয়ে ইউটিউবে ব্যাখ্যা দিচ্ছেন। পড়ে রয়েছেন এক ডাক্তারবাবু যার আপাতত ডাকনাম 150 গ্রাম, হাসাহাসি হচ্ছে তাকে নিয়ে। ওদিকে ডক্টর নন্দের শ্বশুরমশাইয়ের মামলা নাড়াচড়া হওয়ার পরেই কাকতলীয়ভাবে তিনি চরম অরাজনৈতিক হয়ে উঠলেন। সব মিলিয়ে হাউই নামছে, হাউইবাজিতে আর কোনো মশলা নেই, কেবল পোড়া বারুদের কটু গন্ধ টের পাওয়া গেল নবান্নে মমতা জুনিয়র ডাক্তারদের বৈঠকের সময়। রাজ্যের মানুষের ট্যাক্সের পয়সা কিভাবে ছিনিমিনি হয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা, ইন্স্যুরেন্সের টাকা কিভাবে রাজ্য সরকারকে দিতে হচ্ছে, প্রাইভেট হাসপাতালগুলোতে রমরম করে কাজ করে গেছেন এই প্রতিবাদী ডাক্তারেরা, যারা নাকি বিরতিতে, কর্মবিরতিতে আছেন। সরকারি হাসপাতাল বন্ধ, এবং কত কোটি টাকা এক্সচেকার থেকে গেছে, রাজ্যের খাজনা থেকে গেছে, মুখের ওপরে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ডাক্তারবাবুরা বসে বসে শুনলেন, একটা কথা ছিল না সেদিন মুখে। ইতি অশ্বত্থমা হত ইতি গজ। এরপরেও রাস্তায় যে কোনো সময়ে থাকবেন 1,00,000-2 লাখ মানুষ, দরকার হলে হ্যাঁ থাকবেন, দ্রোহের আগুন জ্বালিয়ে রাখবেন তারাই লিখবেন এ হৃদয়ে পরিবর্তন হবে না ইত্যাদি। কেন? কারণ খুব সোজা, এখনো সিপিআইএম এর হাতে 32-33 লক্ষ ভোট আছে। তারা ডাকলে এখনো ব্রিগেডে 2-3 লক্ষ কমিটেড মানুষ চলে আসবেন, ডিম্বাতেরও দরকার নেই, তারা চলে আসবেন নিজেদের খাবারের ব্যবস্থা করে, নিজেদের পয়সা। বিরাট ভিড় দেখা, 1,000-5,000 আসবেন, নৈহাটি থেকে 1,000-4-5 আসবেন, তালডাংরা থেকে 5-25,000 আসবে, কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে। মোট সংখ্যা 1.5, 2 কি 2.5-3 লক্ষ হতে পারে, কিন্তু বিধানসভা পিছু কতজন মানুষ? আর সেখানেই তো সমস্যা। সেই 34 লক্ষ আবার কমছে কারণ সাদা চুলের সেই সব মানুষরা তো আর অমর নয়, ঘোড়ায় ফুটো তো আছেই, নতুন জল না ভরলে ঘোড়া শূন্য হবে প্রকৃতির নিয়মেই। কাজেই ভোট কমছে, এই ক্ষয় রোধ হচ্ছে না। এবং আর একটা যুক্তি নিয়ে হাজির কিছু নাছোড়বান্দা সিপিএম এবং চুপা রুস্তমেরা, লুকিয়ে থাকেন, এমনিতে দেখায় নিউট্রাল, এমনিতে ব্যাপারটা আমরা যুক্তিতর্ক দিয়ে কথা বলি ইত্যাদি, কিন্তু নেমে পড়েন ঠিক সময়ে ডিফেন্সে নেমে পড়েন। তারা সব বলে দিলেন বাই ইলেকশন এটাই তো হওয়ার কথা, বাই ইলেকশনে তো এটাই হয়, সরকারি দল তো যেতে, এটাই তো নিয়ম। এক বিরাট আন্দোলন হয়েছে, তা থামেনি, তা চলছে। চলমান বিপ্লব কথাটা অবশ্য নকশালদের কাছ থেকে ধার করা। কাজেই বিধানসভা নির্বাচন আসতে দাও, দেখবে মানুষ কি বলছে। 2026-এ সবটা বোঝা যাবে তাদের বক্তব্য। সেই তাদের জন্য কিছু তথ্য সামনে রাখা যাক। নন্দীগ্রামের ঘটনা, সিঙ্গুরের ঘটনা 2007-এ, এই 14 মার্চ, আর নতুন করে বলার কিছু নেই। সেই ঘটনার পরে
সংসদীয় রাজনীতিতে প্রথম ইঙ্গিতটা, প্রথম ইশারাটা কোথা থেকে এসেছিল? 6 মার্চ 2009 বিষ্ণুপুর পশ্চিমে জিতে গেলেন মদন মিত্র। কংগ্রেস সমর্থন করলো, তৃণমূল জিতে গেল। সেটাও ছিল বাই ইলেকশন, একটা আসনের বাই ইলেকশন। আর বিষ্ণুপুর পশ্চিম মানে দুর্দণ্ড প্রতাপ, রেজ্জাক মোল্লা ইত্যাদিদের রাজত্ব। কংগ্রেস প্রার্থী দিল না, তৃণমূল জিতে গেল, বাই ইলেকশন। এলো লোকসভা মে মাসে, আসন 1 থেকে 19 হয়ে গেল, তৃণমূল জোট। এসইউসিআই তখন জোটে, একটা আসন তারা, 18টা তৃণমূল। দক্ষিণবঙ্গে ধস নামলো। এর পরের সিগন্যাল এলো 2রা নভেম্বর 2009, 10টা বিধানসভা বাই ইলেকশন। মুখ্যমন্ত্রীকে বুদ্ধদেব ভট্টাচার্য, হচ্ছে বাই ইলেকশন 10টা আসনে, সারা রাজ্যে মাত্র 10টা আসনে। কোথায় কোথায়? বেলগাছিয়া পশ্চিম, সুভাষ চক্রবর্তীর আসন, উনি মারা গেছেন, লড়ছেন ওনার স্ত্রী রমলা চক্রবর্তী। 2009, 2011 আসতে অনেক দেরি। উল্টো দিকে একদা সুভাষ চক্রবর্তীর খুব কাছের নেতা সুজিত বসু, তিনি তখন তৃণমূলে। রাজগঞ্জে লড়াই হচ্ছে, সিপিআইএম এর মহেন্দ্র রায় মারা গেছেন, সেখানে লড়াই হচ্ছে। খগেশ্বর রায় দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে। কালচিনিতে আরএসপির মনোহর তির্কে লোকসভাতে গেছেন, বাই ইলেকশন হচ্ছে। ওখানে উইলসন চাম্পামারি, তিনি নির্দল হিসেবে লড়াই করছেন এবং জিতেছেন। 10টা বাই ইলেকশনের মধ্যে 8টা জিতেছিল তৃণমূল কংগ্রেস, ওই একটা নির্দল উইলসন চাম্পামারি, একটাতে মাত্র ভিক্টর রামজ। সেবারে তাপস পালের আসন আলিপুরে জিতে বিধায়ক হলেন প্রথম ববি হাক্কি। উল্টোটাও হয়েছিল, ওই গোয়ালপাখুরের কথা বলছিলাম, দীপা দাস মুন্সি চলে যাবার পরে ওখানে উপনির্বাচন হলো এবং সেই উপনির্বাচনে ভিক্টর রামজ কংগ্রেসের কাছ থেকে আসনটা ছিনিয়ে নিল, ফরওয়ার্ড ব্লক। সেবারে বিধানসভায় প্রথম তিনি এসেছিলেন। কালচিনিতে নির্দল হিসেবে বললাম জিতেছেন উইলসন চাম্পামারি। মানে সেই যে ক্ষয় শুরু হয়েছিল 2009-এর, সেই ক্ষয় চলতে থাকলো। 2011-তে বামফ্রন্টকে গদিচ্যুত কেবল করেনি, 2021-এ শূন্যে এনে দাঁড় করিয়েছে। তারপর লাগাতার ক্ষয়, এখনো রক্তক্ষরণ, এখনো চলছে, যার কারণ কমরেডদের জানা নেই। আর এমন এক অস্থির অবস্থায় মানুষ যা করে ওনারাও তাই করছেন, আরো অস্থির হয়ে আরো ভুল করেই চলেছেন, আরো ক্ষয় বাড়ছে। শেষ অবলম্বন ছিল এই আরজিকর আন্দোলন, শেষ বলবো না, একটা বড় অবলম্বন ছিল এই আরজিকর আন্দোলন। এমন না যে এই আন্দোলনের মধ্যে এক সম্ভাবনা লুকিয়ে ছিল, না, বরং বলা ভালো দীর্ঘদিনের তৃণমূল শাসনের ফলে এক প্রতিষ্ঠান বিরোধিতা ছিল, দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, দলের বিভিন্ন খাঞ্জা খায়েদের ত্রাস, নারী সুরক্ষার ইস্যু, ওই আরজিকরের ধর্ষণ হত্যাকাণ্ড, এগুলো ছিল বড় এক আন্দোলন গড়ে তোলার সমস্ত উপাদান। কিন্তু তারা তাকে ভুল পথে চালিত করলেন। আন্দোলন কালাগলিতে ঢুকে পড়ল। মমতা সরকারের ধার থেকে কেবল 2টো কাজ করা হয়েছে, তা হলো 1, ধৈর্য ধরে সময়ের জন্য বসে থাকা, হুড়বুড় করেননি, সমস্ত দলের লোকজনকে মুখ বন্ধ করে চুপ করে বসেছিল, আর হুট করে পুলিশ দিয়ে সমস্যার সমাধান না নামা, এটা 2 নম্বর বড় কাজ। নাগরিক সমাজের আন্দোলন যখন ডক্টর নন্দ, ডক্টর হালদার আর ডক্টর মাহাতোদের আন্দোলন হয়ে গেল, সেদিনই এক নাগরিক আন্দোলনের সব সম্ভাবনা শেষ হয়েছিল। মানুষ দেখতে চেয়েছিল তাদের নারী সুরক্ষার কথা ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বলুক এই সিপিআইএম নেতারা, বলুক ওই রিমঝিম, ওই শাশ্বতী মহাশ্বেতারা। মানুষ দেখলো তার বদলে ডাক্তারবাবুরা বসে সিসিটিভির কথা বলছেন। ডাক্তারবাবুরা বসে যে কথাগুলো বলছেন সেগুলো এমনিই মেটানো যায়, তার জন্য এই এত বড় আন্দোলন হয়নি। কাজেই তার প্রভাব সংসদীয় রাজনীতিতে পড়েনি। শূন্য আরো বড় শূন্য হয়ে হাজির হয়েছে। এখন নিজেদের আরো হাস্যকর করে তোলার জন্য এক কমিউনিস্ট পার্টি বিজ্ঞাপন দিয়ে কন্টেন্ট রাইটার খুঁজছে। ভাবুন, ছে গুয়েভারা বিজ্ঞাপন দিচ্ছেন 20 থেকে 26 বছরের স্বাস্থ্যবান, মার্ক্সবাদ লেনিনবাদ পড়া যুবক চাই, যারা আগামী বিপ্লবে অংশ নেবেন। দেখা যাক বিজ্ঞাপনের পরে কন্টেন্টে কি কি পরিবর্তন আসে, কারণ বৃক্ষের নাম না জানলে ফলের জন্য বসে থাকা ছাড়া উপায় কি? কন্টেন্ট আসুক, আমরা আমাদের মতামত দেব। আপাতত একটাই প্রশ্ন মাথার মধ্যে ঘুরেই চলেছে, ওই মাথার ভেতর ঘুর এক গগন পাখি, আমাদের বন্ধুর এক কবিতা, এই শূন্যের গেরো কাটবে কবে আর কবে আর কবে? ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। আর
আমিও সেই প্র্যাকটিসের মধ্যে আছি, আমরাও সেই প্র্যাকটিসের মধ্যে না থাকলেই গণ্ডগোল। ভাবতে হবে, প্রশ্ন করতে হবে, কথা বলতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতামত এখানেই শেষ করছি। নমস্কার।